নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে আজকের নিউজ হেডলাইন্স। ভিডিও পরিদর্শনের পরেও মেলেনি আবাস যোজনার ঘর। বাধ্য হয়ে জেলা শাসকের দ্বারস্থ করলাফেলি বাগানের চা শ্রমিকেরা। ধর্ষণ ও শারীরিক অত্যাচারের অভিযোগে অভিযুক্ত পুলিশ এসআইকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালত। এবার সাধারণ মানুষের সমস্যার সমাধানে পাড়ায় পুলিশ। মঙ্গলবার জলপাইগুড়ি বেলাকোপা ফাঁড়ির পুলিশ পাড়ায় যে কোনো সমস্যার সমাধানে এগিয়ে আসে সাধারণ মানুষের কাছে। অনুষ্ঠিত হয় কর্মসূচি পাড়ায় পুলিশ। এদিন বেলাকোপা ফাঁড়ির পুলিশ শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ঢোপের হাটে সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন। এবারে গ্রামে গিয়ে পুলিশ সাধারণ মানুষের সমস্যার সমাধান করবেন। যারা থানায় ইতস্তত বোধ করেন তারা এখন নিঃসন্দেহে পুলিশকে তার অভিযোগ জানাতে পারেন। এদিন বেলাকোপা ফাঁড়ির পুলিশ ওসি কেটি লেপচা সহ এএসআই বিশ্বজিৎ মোহন্ত পাড়ায় পুলিশ কর্মসূচিতে অংশ নেন। সরকারি পরিষেবা সংক্রান্ত বিভিন্ন অসুবিধার ব্যাপারে তাদের কাছে অভিযোগ জানান এলাকাবাসীরা। পুলিশ প্রশাসনকে কাছে পেয়ে খুশি এলাকাবাসীরাও। ধর্ষণে অভিযুক্ত পুলিশ কর্মীকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। ধর্ষণে অভিযুক্ত পুলিশের এসআই সুব্রত গুণকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ জলপাইগুড়ি জেলা আদালতের। উল্লেখ্য, জলপাইগুড়ির রাজগঞ্জ থানায় কর্মরত ছিলেন এসআই সুব্রত গুণ। তার বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন শিলিগুড়ির এক তরুণী। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। প্রথমে অভিযুক্ত পুলিশ অফিসারকে ক্লোজ করা হয়। গ্রেপ্তারের পর আজ তাকে জেলা আদালতে তোলা হয়েছিল। আদালত অভিযুক্তের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। যদিও এদিন আদালত চত্বরে অভিযুক্ত সুব্রত গুণ জানান তিনি নির্দোষ। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, ওই বিরুদ্ধে বিষয়টা নিয়ে কি বলবেন? বলবেন কিছু? বাবু, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, সেই অভিযোগটা যে আপনি ধর্ষণ করেছেন, এরকম একটা। নিরাপত্তা বজায় রেখে বৈকুণ্ঠপুর গভীর জঙ্গলে আয়োজিত হলো বনদুর্গার পূজা। পৌষ পূর্ণিমায় প্রত্যেক বছর হয় বনদুর্গার পূজা। ঠিক সেই মতো এবছরও রীতি মেনে পূজা হলো বনদুর্গার। এবছর বনদুর্গার পূজা 44তম বর্ষে পদার্পণ করেছে। রাজগঞ্জের ফাড়াবাড়ির অদূরে বৈকুণ্ঠপুর গভীর জঙ্গলে বনদুর্গার পূজা হয় প্রত্যেক বছর। কথিত আছে, দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের স্মৃতি বিজড়িত স্থানটি দিল্লি ভিটা চাঁদের খাল নামে পরিচিত। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দেবী চৌধুরানী উপন্যাসে এই স্থানের কথা উল্লেখ করেছেন। বহু বছর আগে স্থানীয়রা এখানে ঠুনঠুনিয়া মায়ের নামে পুজো করত। একটা সময় এই পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষ এই বনে ভিড় করতেন। এখন সেটি বনদুর্গার পুজো নামেই পরিচিত। বর্তমানে বৈকুণ্ঠপুরের জঙ্গলের মাঝে স্থায়ী মন্দিরে বিশেষ রীতি মেনে বনদুর্গা পূজিত হন। শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এই পুজোয় আসেন। পুজোর দুদিন বাড়তি নজরদারি থাকে প্রশাসনের। এ বিষয়ে বনদুর্গা পূজা কমিটির সম্পাদক রাজু সাহা জানান, এবছর বনদুর্গার পুজো 44তম বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছর পৌষ মাসের পূর্ণিমা তিথিতে গভীর রাতে বনদুর্গার পুজো হয়ে আসছে। কোভিডের জন্য কয়েক বছর দিনে পুজো হলেও গত বছর থেকে রাতে পুজো করা হচ্ছে। প্রশাসনের সব রকম নিয়ম মেনেই এই পুজো করা হয়। ঠিক সেই মতো এবছরও সমস্ত নিয়ম পালন করেই করা হচ্ছে পুজো। এদিন সকাল থেকেই প্রচুর ভক্তরা ভিড় জমান বনদুর্গার মন্দিরে। নিষ্ঠা সহকারে চলে পুজো। আর রাতে পারমিশন বন্ধ করে দিয়েছিল। পরবর্তীতে আমরা প্রশাসনের দ্বারস্থ হই যে এই পূজাটা দীর্ঘদিন ধরে ইতিহাস থেকে সেই পূজাটা রাতে হয়ে আসছে, তো আমাদের এই পূজা রাতে করার ব্যবস্থা করে দিন আপনারা। সে প্রশাসন অনুমতিও দেয় রাতে করার, কিন্তু কিছু বিধিনিষেধ জারি করে। যেমন আজকে যেমন পৌষ পূর্ণিমার আজকের দিনে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত ভক্তবিন্দু ভিতরে মন্দিরে প্রবেশ করতে পারবে, রাতে কোনো ভক্তবিন্দু এখানে প্রবেশ করতে পারবে না।
এবং যারা সদস্য এবং পূজার সাথে যারা জড়িত আছে ভক্তবিন্দু, তার মানে সদস্য যারা, তারা এখানে রাতে থাকতে পারবে। এবং আগামীকাল সকাল 6টা থেকে 4টা পর্যন্ত ভক্তবিন্দু মায়ের দর্শন করতে পারবেন। পরে 4টার পরে কিন্তু আর কোনো ভক্তবিন্দু এখানে দর্শন করতে হবে না। প্রশাসন যেভাবে আমাদের গাইডলাইন দিচ্ছে, আমরা ওনাদের গাইডলাইন মেনে আমরা এখানে পূজার উদ্যোগ হয়েছি। এবং আমাদের সাথে প্রশাসন, বন দপ্তর, পুলিশ প্রশাসন, এখানকার এপিসি, লোকাল যে বন কমিটি আছে, বন সুরক্ষা কমিটি, সবাই আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে এত সুন্দর পূজা আমরা এখানে করতে পারছি। সারা বছর কি বনদুর্গা মন্দিরে আসা কি অনুমতি থাকে? না, সারা বছর অনুমতি থাকে না। সেটা অনুমতি দিলে বন দপ্তর থেকে অনুমতি নিয়েই আসতে হয়। যে কোনো ভক্ত যদি আসতে চায়, বন দপ্তরের সাথে যোগাযোগ করলে বন দপ্তর তাদেরকে আনার ব্যবস্থা করবে। যে কোনো বিশেষ কমিটির সাথে যোগাযোগ করলে আমরা বন দপ্তরের সাথে যোগাযোগ করে এখানে আসার ব্যবস্থা। হ্যাঁ, পৌষ মাসের পৌষ পূর্ণিমাতে যেহেতু বাৎসরিক পূজাটা হবে, পৌষ পার্বণ, পিঠাপুলির নতুন চালে সেটা মায়ের ভোগ দেওয়া হবে, সেটাই মানে করা হচ্ছে ব্যবস্থা। আমি রাজু শাহ, বনদুর্গা পূজা কমিটির সম্পাদক। বইমেলা ও স্বাস্থ্য মেলা শুরু হতে চলেছে জলপাইগুড়ির রবীন্দ্র ভবনে। জলপাইগুড়ি স্টুডেন্ট হেলথ হোমের ব্যবস্থাপনায় আগামী 21শে জানুয়ারি থেকে 27শে জানুয়ারি পর্যন্ত বইমেলা ও স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়ির রবীন্দ্র ভবন প্রাঙ্গণে। আয়োজন করছে জলপাইগুড়ি স্টুডেন্ট হেলথ হোম। এবার বইমেলা ও স্বাস্থ্য মেলা একত্রিতভাবে আয়োজনে স্টুডেন্ট হেলথ হোম। মোট 40টি প্রকাশনী সংস্থার বই এখানে আসবে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রকাশনী সংস্থা এখানে অংশগ্রহণ করবে এবং এই বইমেলাকে কেন্দ্র করে আগামী 21শে জানুয়ারি দুপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। বলছি যে জলপাইগুড়ি বইমেলা 2025 এবং স্বাস্থ্য মেলা, এবারে বইমেলা উৎসর্গ করা হয়েছে ঋত্বিক ঘট্ট এবং নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মশতবর্ষ, এবং স্বাস্থ্য মেলা জলপাইগুড়ি প্রবাদ প্রতিম চিকিৎসক ডক্টর শচীন দাশগুপ্ত স্মরণে 21শে জানুয়ারি থেকে 27শে জানুয়ারি পর্যন্ত রবীন্দ্র ভবনে সমরেশ বসু মঞ্চে এই প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হবে। এই মেলায় জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ থেকে শুরু করে কলকাতার বিভিন্ন প্রকাশনী সংস্থা তাদের সম্মান নিয়ে আসবে। মেলায় 40টির উপরে প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে এবং এই বইমেলা যেহেতু স্টুডেন্টস হেলথ হোম অর্গানাইজ করছে, সেই কারণে বইমেলা ছাত্রদের কাছে স্মরণীয় করে রাখতে সম্পূর্ণ রকম প্রচেষ্টা চালানো হচ্ছে এবং আমরা আশাবাদী যে এই বইমেলায় স্টুডেন্টসদের অংশগ্রহণ ব্যাপকভাবে থাকবে এবং এই মেলাকে কেন্দ্র করে 21 তারিখ 3টার সময় একটি বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে এই মেলা শুরু হবে এবং প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং এই মেলায় বিজ্ঞান প্রদর্শনীয় একটা ব্যবস্থা থাকছে ছাত্রছাত্রীদের মধ্যে। এটা কারা অর্গানাইজ করছে? স্টুডেন্টস হেলথ হোম জলপাইগুড়ি কেন্দ্র। ঠিক আছে, তোমার নাম আর কি বলছো? সুমন সরকার, সম্পাদক জলপাইগুড়ি বইমেলা কমিটি। ছট পুজোর বাড়তি টাকা দিয়ে কয়েকশো মানুষের ভোজনের আয়োজন করেছে কামারপাড়া ছট পুজো কমিটির সদস্যরা। ছট পুজোর বাড়তি টাকা দিয়ে নিজেরা পিকনিক না খেয়ে আজ পৌষ সংক্রান্তির দিনে কয়েকশো মানুষকে খিচুড়ি, লাবড়া ও মিষ্টি খাওয়ানোর উদ্যোগ নিয়েছে কামারপাড়া ছট পুজো কমিটির সদস্যরা। এদিন কামারপাড়া ছট পুজো কমিটির সদস্যরা বর্ধন প্রাঙ্গণ এলাকায় কয়েকশো মানুষকে খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগ যথেষ্টই প্রশংসা পেয়েছে, কারণ এখন যেহেতু পিকনিকের মৌসুম, তাই তারা পিকনিকের আয়োজন না করে কয়েকশো মানুষকে খাওয়ানোর উদ্যোগ নিয়েছিলেন। কি প্রোগ্রাম করলেন? আমাদের কামারপাড়া ছট পূজা কমিটি জুবলি পার্ক, আমাদের আজকে পৌষ সংক্রান্তির উপলক্ষে আমরা আজকে সবাইকে খিচুড়ি খাওয়াচ্ছি। আমাদের ছট পূজা উপলক্ষে আজকে সংক্রান্তির দিনকে আমরা সবাইকে খিচুড়ি আর লাবড়া সবজি খাওয়াচ্ছি। আমরা সবাইকে বলতেছি আসেন এখানটা খিচুড়ি খাই যাবেন আমাদের কমিটির তরফ থেকে। ছট পূজার অনেক টাকা বেশি ছিল শোনা যায়। হ্যাঁ, আমাদের ছট পূজার কিছু ফান্ড বেঁচেছিল, ওটা দিয়ে আমরা এই খিচুড়ি প্রোগ্রামটা করছি। আপনারা তো নিজেরাও পিকনিক খেতে পারতেন, না খেয়ে? না, আমাদের সেরকম মেন্টালিটি নেই। আমাদের পূজাটা টোটালি আমাদের পার্সোনাল ডোনেশন দিয়েই হয়। কোনোভাবে আমরা বাইরের থেকে ডোনেশন উঠাই না। আমাদের যতগুলো মেম্বার আছে প্লাস আমাদের পাড়ার যে দাদারা আছে তাদের থেকেই টাকা উঠাই নিয়ে আমরা পুজো করি। আপনার নাম? আমার নাম সুনীল কুমার শাহ। তিস্তা নদীর পাড়ে শুয়োর প্রতিপালন করে লাভের মুখ দেখছেন অনেকেই। 1948 সালের ভারতীয় চলচ্চিত্র পার
এই গৌতম ঘোষ একটি বিশেষ সমাজের ছবি তুলে ধরেন, যেখানে শুয়োর পালনের মাধ্যমে মানুষের স্বনির্ভরতার গল্প দেখা যায়। এর বাস্তব চিত্র ফুটে উঠেছে জলপাইগুড়ি জেলার তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলে, যেখানে অনেকেই শুয়োর পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। দিনহাটা থেকে শুরু হওয়া শুয়োর পালনের এই ব্যবসা এখন রমরমিয়ে চলছে ডুয়ার্সের বিভিন্ন নদী পাড়গুলোতে। কখনো তিস্তা, আবার কখনো জলঢাকা। এক পাল শুয়োর নিয়ে এখন জলপাইগুড়ির বিভিন্ন নদীর তীরে ঘুরে বেড়াচ্ছেন ব্যবসায় কর্মরত শ্রমিকেরা। নদীর বিভিন্ন তীরবর্তী এলাকাগুলোতে যে নরম জমি রয়েছে, সেখানে তারা খাবার সংগ্রহ করছে, কারণ শুয়োর পালনের যে খাবারের দরকার হয় সেই খাবার কিনতে হচ্ছে না মালিকদের। এবার প্রশ্ন আসতেই পারে, কিভাবে হচ্ছে এই শুয়োর প্রতিপালনের ব্যবসা? জানা যাচ্ছে মালিক শুয়োর কিনে শ্রমিকদের দিয়ে যান। 10টি শুয়োর নিয়ে ব্যবসা শুরু করলে বছরের শেষে দেখা যায় সেই শুয়োরের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় 10,000। এতে লাভ হয় প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা। কর্মরত শ্রমিকদের তাদের পাওনা বুঝিয়ে বাকি অর্থে থাকে মালিকের লাভ। এদিকে যেমন সুলভ পরিমাণ অর্থ উপার্জন হচ্ছে শ্রমিকদের, অন্যদিকে ভালো লাভ থাকছে মালিকেরও। কি নাম? সুজিত কি দাস। চাষ করছেন আপনারা? শুয়োর কেমন লাভ হয় শুয়োর চাষে? ওই বছরে 5-6 লাখ টাকা টেকে বছরে সবার মায়না দিয়ে? মাইনে। এক একটা শুয়োর কিভাবে পালন করেন আপনারা এটা? এই যে এরকম ওই খোলা মাঠে চাষ করি। ছেড়ে দিচ্ছেন খোলা মাঠে? কোথায় এটা? এটা তো আছি আমরা এই যে শুয়োরে ওই যে শাপলার মোথাগুলো উঠাই খাইলো, আর এদিকে আমার জমিটা পরিষ্কার হলো। এইটাতে চাষাবাদ করতে পারবেন? হ্যাঁ। আর কি খরচ হবে চাষে? চাষের পরে লাগবে অল্প কিছু, মানে একটু নাড়া নিয়ে দিতে লাগবে। হ্যাঁ হ্যাঁ। কিভাবে হলো? এরা আসছে কোথা থেকে, কি জানতে পারলেন? এরা ময়নাগুড়ি থেকে আসছে। ময়নাগুড়ি থেকে? হ্যাঁ। কত শুয়োর আসছে তাও? তাও বোধহয় 1000 খানিক প্রায় হয়ে যাবে। 1000 শুয়োর নিয়ে আসছে? হ্যাঁ। কয় বিঘা জমিতে আপনি হাল দিলেন? এই 3 বিঘা 6 বিঘা হাল দিল। 6 বিঘা? হ্যাঁ। কেমন হাল দিল? এটা কি ওই ট্রাক্টরের মতো হাল হয়? হ্যাঁ, ট্রাক্টর চেয়ে ভালো হয়েছে বরং চলো। ট্রাক্টরের চেয়ে ভালো হয়েছে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম পরিমল ঘটক। কি চাষ করবেন এটা? ভুট্টা। সংবাদে এখন সময় বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। ভিডিও পরিদর্শনের পরেও মেলেনি আবাসের ঘর, তাই জেলা শাসকের দ্বারস্থ এবার চা বাগানের শ্রমিকেরা। মঙ্গলবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত করলা ভ্যালি চা বাগানের শ্রমিকেরা আবাসের ঘর পাওয়ার আবেদন জানাতে জেলা শাসক শামা পারভিনের শরণাপন্ন হন। এই প্রসঙ্গে চা শ্রমিক গোবিন্দ ওরাও জানান, এর আগেও তারা আবাসের ঘরের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেছিলেন এবং সদর বিডিও কার্যালয়ে ঘেরাও করেছিলেন। সেই আন্দোলনের পর সদর বিডিও মিহির কর্মকার করলা ভ্যালি চা বাগানে গিয়ে নিজে সেইখানকার মানুষদের দুরবস্থা দেখে আসেন, কিন্তু তারপরেও নতুন করে সার্ভে হয়নি। অবস্থা যে কে সেই রয়ে গেছে। তাই আজ চা বাগানের শ্রমিকেরা ডিএম ম্যাডামকে বিস্তারিত জানাতে এসেছেন ডিএম অফিসে। কি কারণে আর কি পরিস্থিতি রয়েছে? আমরা আজকে আসছি ডিএম ম্যাডামের কাছে। আমরা মূলত যে আমরা করলা ভ্যালি চা বাগানের যেরকম আমাদের বাগানের পরিস্থিতি ঘরবাড়ির, সেজন্য আমরা এসেছি। এর আগেও আমরা 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিলাম এই বিষয় নিয়ে, আর আমরা বিডিও স্যারকেও জানিয়েছিলাম। এর আগেও বিডিও স্যার আমাদের ওখানে গিয়ে পরিদর্শন করেন, তারপরে কোনো ধরনের উনার কাছ থেকে তো আমরা আশ্বাস পেলাম না। উনি গেছেন আমাদের এলাকায়, গিয়ে
সার্ভে করার মতো কোনো কিছু ব্যবস্থা করেননি। তারপরে যা পরিস্থিতি একই আছে, সেই জন্য আমরা এসেছি আজকে ডিএম ম্যাডামের কাছ থেকে। এখন দেখা যাক ওনার সাথে কথা বলে উনি কী বলেন। আপনার নাম? আমার নাম হচ্ছে গোবিন্দ রাও, চা শ্রমিক নেতা। অপরদিকে চা বাগানের দুস্থ শ্রমিকদের আবাসের ঘর থেকে বঞ্চিত হবার ঘটনা জেলা শাসককে জানাতে আসা স্থানীয় পঞ্চায়েত সদস্যা রুবিনা ওরাও জানান, 2018 সালে সার্ভে হয়েছিল। চা শ্রমিকেরা সবাই আবাস ঘর পাওয়ার উপযুক্ত, এরপরেও আজ পর্যন্ত সবাই ঘর পেল না। বিডিও আশ্বাস দিলেও কাজ হয়নি, তাই আজ তারা জেলা শাসকের শরণাপন্ন হয়েছেন। এর আগেও আপনারা দেখেছেন যে আমাদের এখানে করলাভ্যালি চা বাগানে অনেকটা পরিবার মানে ঘর নাই তাদের। আমরা এর আগেও বিডিও অফিসে মানে এই বিষয় নিয়ে কথা বলেছিলাম, কিন্তু ভিডিও থেকে আমরা কিছু সাড়া পাইনি, সেই জন্য আমরা আজকে ডিএম অফিসে দ্বারস্থ হয়েছি। আপনাদের কি ঘরের ক্ষেত্রে কি অনিয়ম হয়েছে? হ্যাঁ, অনিয়ম হয়েছে বলে তো মনে হচ্ছে। তো এখন পর্যন্ত এর আগেও তো একবার অবরোধ করলেন, ভিডিও আসছিল আপনাদের পরিদর্শনে, তারপরে কি হলো? তারপরে তো কিছুই সারাই তো পেলাম না, সেই জন্য আজকে ডিএম ম্যাডামের সাথে দেখা করতে এসেছি। দেখি এখন ডিএম ম্যাডাম কি বলে। আগে যা ছিল তাই পরিস্থিতি রয়েছে? সেটাই আছে, কেউ এখনো পর্যন্ত সার্ভে করতে যায়নি সেখানে। মানে কি হয়েছিল আসলে ঘটনা ওখানটা, আসলে কি বিষয় রয়েছে? বিষয়টা বলবো, এটা 2018তেই সার্ভে হয়েছিল, কিন্তু আমাদের এখানে তো ঘর পাওয়ার যোগ্য সবাই, যারা বাগানে কাজ করে, যারা শ্রমিক, সবাই তো ঘর পাওয়ার যোগ্য। তার সত্ত্বেও তারা ঘর পাবে না কেন? তার জন্যই এসেছেন? হ্যাঁ, তার জন্য এসেছি। কত সংখ্যক মানুষ এরকম রয়েছে? 179 জন। 100। আজকে আপনারা কারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি করলাভ্যালি চা বাগান থেকে, অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের আমি পঞ্চায়েত সদস্য। কি নাম আপনার? রুবিনা মুন্ডা। ফের গবাদি পশুর পাচার রুখে দিল এসএসবির জওয়ানেরা। মঙ্গলবার সকালে নকশালবাড়ির মিয়া বস্তি এলাকায় টহলদারির সময় নেপাল থেকে ভারতে গরু ও ছাগল পাচার করার সময় এসএসবিকে দেখে গরু ও ছাগল রেখে পালায় পাচারকারীরা। ঘটনায় 5টি গরু ও 4টি ছাগল উদ্ধার করে এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের মদনজোত ক্যাম্পের জওয়ানরা। গবাদি পশুদের নকশালবাড়ি থানার হাতে তুলে দেয় এসএসবি। সীমান্তে পাচার রুখতে প্রতিনিয়ত নজরদারি চালায় এসএসবির জওয়ানরা। এর আগেও চীনা রসুন সহ একাধিক সামগ্রী পাচার রুখেছিল এসএসবির জওয়ানেরা। পৌষ সংক্রান্তির দিনে অচলাবস্থা মাল ব্লকের মানাবাড়ি চা বাগানে। কাজ করেও মজুরি না পেয়ে বিক্ষোভ চা বাগানের শ্রমিকদের। কাজ করে মজুরি না পেয়ে চা বাগানের ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখালো শ্রমিকেরা। মাল ব্লকের মানাবাড়ি চা বাগানের ঘটনা। মঙ্গলবার সকাল থেকেই চা বাগানের শ্রমিকেরা কাজ বন্ধ করে এই বিক্ষোভে সামিল হন। উল্লেখ্য, গত শুক্রবার একইভাবে কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হয়েছিলেন শ্রমিকেরা। সেদিন 2 ঘন্টা বিক্ষোভ এবং কর্মবিরতি পালনের পর চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের জানিয়েছিল সোমবার অর্থাৎ 13 জানুয়ারি বকেয়া মজুরি প্রদান করা হবে। এরপর গত শুক্রবার আবারও শ্রমিকেরা কাজে যায়, কিন্তু গত সোমবার পেরিয়ে গেলেও শ্রমিকেরা মজুরি পাননি। তাই বাধ্য হয়ে মঙ্গলবার সকাল থেকে কাজ বন্ধ করে আবারও বিক্ষোভে সামিল হয় চা শ্রমিকেরা। চা বাগানের শ্রমিকেরা জানান, গত 3টি 4th নাইট অর্থাৎ 3টি মজুরি ডিউ রয়েছে। বারবার চা বাগান কর্তৃপক্ষকে বলেও কোনো লাভ হচ্ছিল না। তারপরও বাগানের স্বার্থে তারা কাজে যোগদান করেছিলেন। চা বাগান কর্তৃপক্ষ মজুরি দেওয়া নিয়ে একের পর এক ডেট দিয়ে গেলেও প্রতিশ্রুতি রাখতে পারেননি। গত শুক্রবার যখন তারা বিক্ষোভ দেখান, তখন চা বাগান কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল গত সোমবার বকেয়া মজুরি দেবে, কিন্তু গতকালও তারা মজুরি পাননি। তাই শ্রমিকেরা বাধ্য হয়েই আজ কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হন। ডিসেম্বর 2টা ফর্টনাইট আর জানুয়ারি রানিং 3টা ফর্টনাইট চলতেছে। তো সোমবার একটা পেমেন্ট দিব বলছিল, তো সোমবার দিব বলছিল, কিন্তু সোমবার কালকে মানে গতকালকে পেমেন্ট হলো না। সেই জন্য ওয়ার্কাররা সেই দিনে বলেছিল কি যদি সোমবার পেমেন্ট না হইলে আমরা মঙ্গলবার অফিসে আসবো। সেই জন্য ওয়ার্কাররা জিজ্ঞাসা করতে আসছে কি পেমেন্ট হবে কি হবে না। কি বললো? তো ম্যানেজার ছোটা সাহেব বলছেন কি মানে
এই সপ্তাহ শনিবার ভিতরে আমি একটা পেমেন্ট দিয়ে দেবো, এটা বলতেছি। अच्छा, আপনার নাম এবং পরিচয়? रमेश कुर्मी, मानाबाड़ी। तालाब नहीं मिला थे से चलते यहाँ गेट मीटिंग हो थे और हमिन चाहतीन कि हमिन तालाब हमी के लागी आई चाहे कैले में तालाब हमी के लागी तबे काम आप काले कि हमी के खान बहुत मुश्किल हो गया 3 ठो फॉरनेट हो गया हमी के तालाब आज तक नहीं मिलो थे साहेब कहल जाए आज मिली कैल मिली परसों मिली ऐसा डेट देते जाएला का हमिन ओकर विश्वास करो भाई हमिन और हमी के छुआ पुता कर लगे बहुत मुश्किल होते स्कूल मन में पैसा मन लगो थे अभी एडमिशन करे लगो थे मुश्किल हो जाते हैं हमी का छुआ मन के स्कूल इस बेटे से नहीं करो फले का होगी वो मन कर जिंदगी खराब हो जाए 1 साल कर लगी पढ़ाई नहीं हुई। अब हमी ने 1 दिन 2 दिन हो जो हम थी 3 फॉरनेट कर लगे नहीं दो थे 3 फॉरनेट कर लगे हमी साहो कि काइल भी कहला कि हमी तालाब मिल जाए सोमवार है के सोमवार दिन हमी कह के जा रही कि हमके सोमवार दिन तालाब लगी कह के तब सोमवार दिन भी नहीं दिलक आज मंगार पुज गलक आज भी नाखे आज कहते सेंचर दिन कर आगे एक ठो फॉरनेट के दीबू कह के कहते तो हमें का विश्वास करो देवी कि नहीं देवी उकर काम खत्म हो जाए उकर बाद में बागान भी बांध हो सकेला यह लेकिन हमिन के हमिन इतने हमिन चाहतीन कि हमिन के जल्दी से जल्दी तालाब मिलो तबे हमिन काम आप এখন কি চাচ্ছেন? हमिन तो तालाबे लागी तबे जाए के काम आप। এ ব্যাপারে মানাবাড়ি চা বাগানের ইনচার্জ পবন ছেত্রী জানান কোম্পানি সব সময় শ্রমিকদের পাশে রয়েছে, বাগানের পরিস্থিতি ভালো নেই সে কারণে মজুরি দিতে দেরি হচ্ছে। আগামী শনিবার শ্রমিকদের একটি মজুরি দিতে পারার কথাও জানান তিনি। সোমবারে মজুরি দেওয়ার কথা ছিল কিন্তু প্রতিশ্রুতি থেকেই গেল, তারা পাচ্ছে না, এটাই অভিযোগ। কি বলবেন তার বিষয় নিয়ে? देखिए, सोमवार वेजेस ना होने का कारण है आपका जो कुछ फाइनेंशियल कंडीशन का चलते ये सब नहीं हुआ है, तो आशा करता हूँ शनिवार का भीतर में हम लोग दे सकता है। कंपनी जो एश्योर किया है शनिवार का भीतर तक ये देने के लिए ये हुआ है। लोग मान रहा है अभी? देखिए, कन्विंस कर रहा है, कोशिश कर रहा है। लोग बोल रहे थे इस मतलब चाय बागान में काम करके सब मतलब रेशन फेशन सब उठाता है, ये भी बंद हो चुका है अभी। देखिए, रेशन का बारे में तो कुछ बोलने नहीं सके क्योंकि रेशन तो गवर्नमेंट तरफ से मिलता है, कंपनी तो रेशन बंद नहीं किया हुआ है किसी का। अच्छा, आपका नाम? पवन छेत्री, गार्डन इंचार्ज। প্রতি বছরের মতো এবছরও নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল ইরিগেশন রিক্রিয়েশন ক্লাব। প্রতি বছরের মতো এবছরও ইন্টার অফিস লিগ কাম নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল ইরিগেশন রিক্রিয়েশন ক্লাব জলপাইগুড়ি। আজ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এবছর টুর্নামেন্টের তৃতীয় পর্ব। উল্লেখ্য, প্রথম পর্বে 4টি গ্রুপের লিগ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। একটি গ্রুপে 3টি করে দল অংশগ্রহণ করে। মোট ছিল 12টি দল। এদিনের ফাইনালে পরস্পর মুখোমুখি হয় ইরিগেশন রিক্রিয়েশন ক্লাব জলপাইগুড়ি এবং টিচার্স জলপাইগুড়ি। খেলায় চ্যাম্পিয়ন হয় টিচার্স জলপাইগুড়ি। চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। উল্লেখ্য, গত 2রা জানুয়ারি থেকে রঞ্জন সেন মেমোরিয়াল চ্যাম্পিয়ন ও মিনতি মিশ্র রানার্স আপ ট্রফি ইরিগেশন কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছিল এফইউসি ক্লাবের খেলার মাঠে। মূল পর্যায়ে কি হলো? অ্যাকচুয়ালি আমাদের এটা রঞ্জন সেন চ্যাম্পিয়ন্স ট্রফি এবং মিনতি মিশ্রা রানার্স আপ ট্রফি 2 তারিখ থেকে শুরু হয়েছিল 2 জানুয়ারি, আর আজকে ফাইনাল হলো 14 জানুয়ারি। কটা দল অংশগ্রহণ করেছিল? টোটাল 12টি দল অংশগ্রহণ করেছিল। তো আমাদের লিগ কাম নকআউট বেসিসে এই টুর্নামেন্টটা টোটাল হয়েছে। টুর্নামেন্ট আজকে শেষ হলো। এবারে কি প্রথম হবে নাকি? না, আমাদের এটা তৃতীয় বছর। তাদেরকে নিয়ে এই মানে ট্রফি, আমাদের রানার্স আপ ট্রফি হচ্ছে মিনতি মিশ্র স্মৃতির উদ্দেশ্যে, তার ছেলে শিবঙ্কর মিশ্র আমাদের ইরিগেশনের এমপ্লয়ি, উনি তুলে দিচ্ছেন। আর আমাদের প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার রঞ্জন সেন, ওনার স্মৃতির উদ্দেশ্যে ওনার জামাই মুকুল সাহা মহাশয় এই পুরস্কারটি তুলে দিচ্ছেন। তাদেরকে নিয়ে মূলত কারা এই টিমে অংশগ্রহণ করেছে, কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে? ইরিগেশন, হেলথ, মিউনিসিপ্যালিটি, টিচার্স, প্রাইমারি টিচার্সরা, হাই স্কুল টিচার, ফুড সাপ্লাই, তারপরে এনবিডিডি, এই টোটাল 12টা টিম ছিল। কতদিন ধরে চলেছে? 2 তারিখ থেকে শুরু হয়েছে আর 14 তারিখ হলো ফাইনাল। মাঝখানে 11, 12, 13 অফ ছিল, খেলা ছিল না। আজকে টিচার্স জলপাইগুড়ি 5 উইকেটে জিতলো এবং চ্যাম্পিয়ন হলো এই টুর্নামেন্টে রানার্স আপ ইরিগেশন রিক্রিয়েশন ক্লাব। কি তুলে দেওয়া হলো তাদের হাতে? চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সঙ্গে প্রাইজ মানি 10,000 টাকা তুলে দেওয়া হলো। আর রানার্স আপের জন্য 7,000 টাকা তুলে দেওয়া হলো।
ম্যান অফ দ্য সিরিজ হয়েছে শ্রীদীপ পোদ্দার ইরিগেশন রিক্রিয়েশন ক্লাবের, এবং ম্যান অফ দি ম্যাচ হচ্ছে ইমরোজ রহমান টিচার্স জলপাইগুড়ি। আমার নাম অর্ক প্রভু রায়, ইরিগেশন রিক্রিয়েশন ক্লাবের মেম্বার। পরিচালনা করতে পারি। সংবাদে এখন সময় বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। পৌষ পার্বণের দিনে ঝলমলে রোদ, কিন্তু সকালে আজও শীতের দাপট অব্যাহত জলপাইগুড়িতে। ঠান্ডায় জুবুথুবু জেলাবাসী। কুয়াশার চাদরে মোড়া ছিল মঙ্গলবারের ভোরবেলা। ছিল মেঘলা আকাশ। সকালবেলা সেভাবে দোকানপাট না খুললেও বেশিরভাগ চায়ের দোকানগুলোতে মানুষজনের উপস্থিতি লক্ষ্য করা যায়। কিন্তু প্রতি বছরই পৌষ সংক্রান্তির দিনে কুয়াশায় মোড়া থাকতো গোটা উত্তরবঙ্গ, কিন্তু এবার একটু ব্যতিক্রম দেখা গেল। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। ভিডিও পরিদর্শনের পরেও মেলেনি আবাস যোজনার ঘর। বাধ্য হয়ে জেলা শাসকের দ্বারস্থ করলাভ্যালি বাগানের চা শ্রমিকেরা। ধর্ষণ ও শারীরিক অত্যাচারের অভিযোগে অভিযুক্ত পুলিশ এসআই কে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালত। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।